বীরভূমের ধর্মপূজা। With the materials obtained up to this time, I humbly believe a case has been made out for considering the worshippers of Dharma to be the ancient Buddhists of India. If further investigation confirms my views, a very large proportion of the population of Bengal will have to be taken out from the list of Hindus and put down under the head of Buddhists. হরপ্রসাদ শাস্ত্রী। প্রায় অর্ধ শতাব্দী ধরে শাস্ত্রী মহাশয়ের সময় থেকে বাংলাদেশে ধর্মঠাকুর সম্বন্ধে আলোচনা হচ্ছে। একসময় ধর্মঠাকুর প্রসঙ্গে শাস্ত্রী মহাশয়ের ডিসকভারি অফ লিভিং বুদ্ধিজম ইন বেঙ্গল নিবন্ধ বাংলাদেশের ঐতিহাসিক ও অনুসন্ধানী মহলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। পরবর্তীকালে একাধিক অনুসন্ধানীর দৃষ্টি প্রধানত তাঁরই জন্য অবহেলিত ধর্মঠাকুরের দিকে আকৃষ্ট হয়েছে। গভীর ঐতিহাসিক অন্তর্দৃষ্টি ও কল্পনাশক্তি নিয়ে বাংলাদেশে যে দু একজন সন্ধানী জন্মেছেন, তাদের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী অন্যতম। ধর্মঠাকুরের উৎসবের মধ্যে তিনি যে বৌদ্ধ ধর্মানুষ্ঠানের চিহ্ন পেয়েছিলেন, আজকের অনুসন্ধানের ফলে হয়তো তার মধ্যে আরও প্রাচীনতর লোকাচারের নিদর্শন পাওয়া যেতে পারে, কিন্তু তার জন্য আমাদের তাঁর কাছেই কৃতজ্ঞ থাকা উচিত। শাস্ত্রী মহাশয় এমন কথা বলেননি যে সমস্ত অনুসন্ধান তিনি করে ফেলেছেন। যে কথা তাঁর উদ্ধৃত করেছি তার গোড়াতেই তিনি বলেছেন, উইথ দ্য মেটেরিয়ালস অবটেইনড আপ টু দিস টাইম, অর্থাৎ সেই সময় পর্যন্ত সংগৃহীত উপাদান থেকে তাঁর যা মনে হয়েছে তাই তিনি বলেছেন। পরবর্তীকালের অনুসন্ধানীরা ধর্মপূজা প্রসঙ্গে অনেক নতুন কথা বলেছেন এবং নতুন আলোকপাত করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে কেউ আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন বলে আমার জানা নেই। অথচ বিতর্ক হয়েছে যথেষ্ট। প্রত্যক্ষ অনুসন্ধান ছাড়া কেবল অধীত বিদ্যার জোরে এই সমস্যার মীমাংসা করা সম্ভবপর নয়। দু এক স্থানের উৎসবের বিবরণ লিপিবদ্ধ করাও যথেষ্ট নয়। সর্বপ্রথম অনুসন্ধান করা প্রয়োজন ধর্ম ঠাকুরের উৎসব কোনখান থেকে কতদূর পর্যন্ত প্রচলিত, ব্র্যাকেটের ডিস্ট্রিবিউশন। উৎসবের পদ্ধতি ও অনুষ্ঠানাদি সবিস্তারে অনুধাবন করা প্রয়োজন। তারপর তার উৎপত্তি, ব্র্যাকেটে অরিজিন, বিকাশ ও বিস্তার, ব্র্যাকেটে ডিফিউশন সম্বন্ধে ধারণা হওয়া সম্ভবপর। এ কাজ এখনও পর্যন্ত করা হয়নি। করতে হলে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার ধর্মোৎসবের প্রত্যক্ষ বিবরণ সংগ্রহ করতে হয়। কারণ প্রধানত বাংলাদেশের এই অঞ্চলেই, ব্র্যাকেটে কিছুটা মুর্শিদাবাদেও, ব্র্যাকেট ক্লোজড, ধর্মঠাকুরের উৎসব প্রচলিত। তার মধ্যেও এমন অঞ্চল সঠিকভাবে নির্দেশ করা যায় যেখানে ধর্মোৎসব অন্যতম প্রধান লোকোৎসব এবং যার বাইরে ক্রমেই তার প্রাধান্য হ্রাস পেয়ে পরে একেবারে লুপ্ত হয়ে গেছে। প্রত্যক্ষ ক্ষেত্রে অনুসন্ধান করলে এও দেখা যায় ধর্মপূজা ও উৎসব কিভাবে ভিন্ন উৎসবে রূপান্তরিত হয়েছে। এই সব তথ্য বিস্তারিতভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করলে তবে ধর্মপূজার প্রকৃতি বিচার করা সম্ভবপর। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর ও হুগলি জেলার ধর্মপূজা সম্বন্ধে আমি পৃথকভাবে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে প্রত্যেক জেলায় এই উৎসবের পদ্ধতির বৈচিত্র্য ও বিশেষত্বের দিকেই দৃষ্টি আকর্ষণ করা আমার প্রাথমিক উদ্দেশ্য। জেলার বিবরণ শেষ হলে ধর্মোৎসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক রূপও পরিষ্কার ধরা পড়বে, অন্তত বিচার করা সম্ভব হবে। বাঁকুড়া, ময়নাপুরের কথা আগে বলেছি, এবার বীরভূমের ধর্মপূজার কথা বলবো। প্রথমে বীরভূম জেলার প্রধান শহর সিউড়ির কথা বলি। সিউড়ি শহরের মধ্যে অন্যান্য অনেক দেবতার মন্দির আছে। তার মধ্যে ধর্মরাজের একটি সাধারণ প্রাচীন মন্দির আছে, যার গুরুত্ব উৎসবের দিক থেকে অসাধারণ। আজ পর্যন্ত সিউড়ি শহরের সবচেয়ে জমকালো উৎসব এই ধর্মোৎসব। সিউড়ির ধর্মঠাকুর মালিপাড়া বা মালাকর পাড়ায় প্রতিষ্ঠিত। একাধিক কিংবদন্তি আছে এই ধর্মঠাকুর সম্বন্ধে।
প্রায় 100-125 বছর আগেকার কথা। তখন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সিউড়ির অন্যতম উকিল ও প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন। সেই সময় সেহারা পাড়ায় ধর্মপূজা হতো এবং পূজা উপলক্ষে কোনো কারণে একবার গণ্ডগোল হয়। ত্রৈলোক্যনাথের উদ্যোগে তখন সিউড়িতে ধর্মপূজার ব্যবস্থা হয়। কোনো মুদিখানা থেকে একটি সের 5 ওজনের পাথর নিয়ে জলে চুবিয়ে তেল সিঁদুর দিয়ে ঢাক ঢোল বাজিয়ে ধর্মরাজ প্রতিষ্ঠা করা হয়। পূজার জন্য ত্রৈলোক্যবাবু একটি টাকা দেন। 4 আনায় একটি পাঁঠা ও 12 আনায় পূজার অন্যান্য খরচ তখন স্বচ্ছন্দে কুলিয়ে যেত। আজও ধর্মপূজার পুণ্যার দিনে মুখোপাধ্যায় বংশের কাছ থেকে সর্বপ্রথম একটি টাকা নেবার কথা প্রচলিত আছে। ধর্মরাজতলার কাছে যে মালাকররা থাকেন তাঁরা বলেন যে ধর্মরাজ তাঁদেরই পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বারুইপাড়ার ধর্মপূজা দেখতে গিয়ে মেয়েরা একবার অপমানিত হন বলে তাঁরা ধর্মশিলা এনে এই ধর্মঠাকুর প্রতিষ্ঠা করেন। সত্য মিথ্যা যাই হোক, প্রথম উল্লেখযোগ্য ব্যাপার হলো পুণ্যার দিনে মুখোপাধ্যায় গৃহ থেকে প্রথমে একটি টাকা নেওয়ার প্রথা। দ্বিতীয়ত, দলাদলির জন্য ধর্মঠাকুরের সংখ্যা সিউড়ির চারিদিকে এত বেশি হলেও বনেদি ধর্মঠাকুর বাউরি হাড়ি ডোম পাড়ায় অনেক আছেন। তাছাড়া দুর্গোৎসব নিয়ে দলাদলি, ধর্মঠাকুরের উৎসব নিয়ে দলাদলিটাও উল্লেখযোগ্য। ধর্মঠাকুরের অসাধারণ লোকপ্রিয়তার অকাট্য প্রমাণ। সাধারণত আষাঢ় বা শ্রাবণ পূর্ণিমায় সিউড়ির ধর্মপূজা হয়। বৈশাখ থেকে শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত বীরভূম জেলার নানা স্থানে ধর্মপূজা হয় এবং পূর্ণিমার পরিবর্তনও দেখা যায় প্রায় ওই প্রতিদ্বন্দ্বিতা থেকেই হয়েছে। পাশের পাড়ায় বৈশাখী পূর্ণিমায় হয় বলে অন্য পাড়ায় পরবর্তী বা অন্য কোনো পূর্ণিমায় উৎসব হয়। সিউড়িতে পূজার 15-20 দিন আগে মাটির ভাঁড় আর ফুলের মালা দিয়ে ধর্মতলা সাজানো হয়। ব্র্যাকেটে মালদহের গম্ভীরা সাজানোর কথা মনে পড়ে, ব্র্যাকেট ক্লোজড। পরে বাজনা বাজিয়ে একটি ভাঁড় স্থানীয় জমিদার পূর্বোক্ত মুখোপাধ্যায় গৃহে নিয়ে যাওয়া হয় এবং তাঁরা একটি টাকা দান করেন। তারপর থেকে কয়েলির বা চাঁদা সংগ্রহের কাজ শুরু হয়। পূজার আগের দিন মশাল নিয়ে বাজনা বাজিয়ে উপবাসী ভক্তারা কাছে দত্তপুকুরে স্নান করে গলায় মোটা সুতোর পৈতা ধারণ করেন। পরদিন ভোর হবার আগেই ধর্মতলায় প্রচুর কাঠ জড়ো করে অগ্নিকুণ্ড করা হয়। অগ্নিকুণ্ড যখন জ্বলন্ত অঙ্গারে পরিণত হয় তখন ভক্তারা অঞ্জলি ভরে সেই অঙ্গার ধর্মরাজের কাছে নিয়ে আসেন। তারপর বম বম ও জয় বাবা ধর্মরাজের জয় শব্দে চতুর্দিক প্রতিধ্বনিত হয়ে ওঠে। পায়ে করে আগুন খেলা শুরু হয়। একে ফুল খেলা বলে। আগুন খেলার পর কাঁটা খেলা। একজন ভক্তা চিত হয়ে শুয়ে পড়েন আর একজন তাঁর বুকের উপর চাপানো সের 2.5 ওজনের শুকনো কাঁটার উপর উপুর হয়ে শুয়ে পড়েন। তারপর দুজনে জড়াজড়ি করে মাটিতে গড়াতে থাকেন। ভক্তারা একে একে সকলেই এই কাঁটা খেলায় যোগদান করেন। এই সময় সজোরে ঢাক বাজতে থাকে। খেলা শেষ হলে ভক্তাদের সমবেত নৃত্য শুরু হয়। বেলা 1 প্রহরের সময় পূজা, হোম, যজ্ঞ ইত্যাদি হয়। আগে বলিদান হতো, এখন হয় না। দ্বিপ্রহরে ধর্মরাজের মাথায় পদ্মফুল চড়ানো হয় এবং ভক্তারা ভাঁড় মাথায় করে দাঁড়ান। ভাঁড়ের কণ্ঠে থাকে ফুলের মালা, ভিতরে থাকে পিটুলি গোলা। ব্র্যাকেটে মদ পরিণত হয়েছে পিটুলি গোলায়, ব্র্যাকেট ক্লোজড। পুরোহিত মন্ত্রপাঠ করে পদ্মগুলিকে ধর্মরাজের মাথায় সাজিয়ে দেন। প্রচণ্ড জোরে ঢাক ঢোল বাজানো হয় এবং সাজানো পদ্ম থেকে একটি ফুল গড়িয়ে পড়ে। ফুল পড়া বলে। মূল দেয়াশির, ব্র্যাকেটে ধর্মের পূজারীকে বীরভূমে দেয়াশি, দেবাংশী বলে, ব্র্যাকেট ক্লোজড। ভাঁড়ের ভিতর ফুলটি দেওয়া হয়। তারপর বিরাট শোভাযাত্রা সহকারে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে ভক্তারা দত্তপুকুরের ঘাটে এসে উপস্থিত হন। কয়েক বছর আগেও এই শোভাযাত্রায় প্রচুর সং, পুতুল ইত্যাদি থাকত, নানা রকমের বিচিত্র সব সং। এখন সাধারণত লাঠি খেলা ইত্যাদি হয়। মধ্যে মধ্যে আশপাশের গ্রামের
ধর্মরাজতলা থেকে সং এসে সিউড়ির শোভাযাত্রায় যোগদান করে। দত্তপুকুরের ঘাট থেকে গঙ্গাজল ও দুধ ভরা ভাঁড় মাথায় করে ভক্তারা যখন ধর্মরাজতলার দিকে যাত্রা করেন তখনও সং থাকে শোভাযাত্রায়। বাদ্যকাররা এই সময় প্রায় উন্মত্ত হয়ে ওঠে। শোভাযাত্রার সময় রাস্তার মধ্যেই কয়েক পদ অন্তর এক একজন ভক্তা ধরে তার নাকে প্রচুর পরিমাণে ধূপের ধোঁয়া দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই উপবাসী ভক্তা মূর্ছা যান। সেই অবস্থায় তাকে ধরাধরি করে ধর্মরাজতলায় আনা হয়। বলা হয় ধর্মরাজের ভর হয়েছে। এই সময় গরুর গাড়ির উপর চড়িয়ে নানা রকমের সং শোভাযাত্রায় যোগদান করে। রামায়ণ, মহাভারত ও পুরাণের কাহিনী অবলম্বন করে তৈরি সং সাজানো হয়। আধুনিক সামাজিক সমস্যা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করেও সং গড়া হয়। প্রায় 7 দিন ধরে উৎসব চলতে থাকে। ধর্মরাজের উৎসব উপলক্ষে নানা রকমের সং ছাড়াও কবিগান, বাউল গান, যাত্রা ইত্যাদিও হয়। এরকম সমারোহ সচরাচর আর অন্য কোনো উৎসবে হয় না বীরভূমে। সিউড়ির কথা বলেছি, তাও সব বলিনি। সিউড়ির বিভিন্ন পাড়ার কথা বলা হয়নি। আশপাশের গ্রামের কথা বলিনি। বীরভূম জেলার আরও অনেক গ্রামে যেসব বিখ্যাত ও অখ্যাত ধর্মঠাকুর আছেন তাদের কথাও বলা হয়নি। সিউড়ির মধ্যেই বারুইপাড়া আছে। সেখানেও ধর্মঠাকুরের বারোয়ারি পূজা হয়। ভক্তা হয় প্রধানত হাড়ি ও মাল জাতির লোকেরা, কিন্তু কোনো স্বতন্ত্র দেয়াশী নেই। ব্রাহ্মণেই পূজা করেন। সাধারণভাবেই পূজা হয়। কোনো কোনো বছর সং হয়। ভক্তারা উপবাস করে ও ভাঁড়াল আনে। তাছাড়া আর বিশেষ কিছু উল্লেখযোগ্য হয় না। সিউড়ির অনতিদূরেই করিদ্ধা গ্রাম। করিদ্ধা ও কালীপুর পাশাপাশি গ্রাম। তাঁত শিল্পের জন্য বিখ্যাত। করিদ্ধায় ধর্মঠাকুর আছেন। টিনের চালাঘর আছে। কালীপুরেও ধর্মঠাকুর আছেন। করিদ্ধায় যে পূর্ণিমায় পূজা হয় তার পরের পূর্ণিমায় কালীপুরে হয়। কিছু কিছু সং হয় দেবাংশী জাতিতে ডোম। সিউড়ি থানার অধীন পুরন্দরপুর ও লাঙ্গুলিয়া গ্রামেও ধর্মঠাকুরের পূজা হয়। পুরন্দরপুরের ধর্মরাজ প্রস্তরখণ্ড কাষ্ঠ সিংহাসনে প্রতিষ্ঠিত। বৈশাখী বা জ্যৈষ্ঠ পূর্ণিমায় পূজা হয়। আগের দিন ভক্তারা বাজনা বাজাতে বাজাতে একটা উন্মুক্ত স্থানে সমবেত হয়। সেখানে নাচ গান, বাজনা, বাজি ইত্যাদির অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত হয়। পরদিন দুপুরে ভাঁড়াল আনা হয়। রাতে যাত্রাগান হয়। মধ্যে মধ্যে সং হয়। লাঙ্গুলিয়া গ্রামের ধর্মরাজের সেবায়েত ব্যগ্রক্ষত্রিয়, কিন্তু পূজারী ব্রাহ্মণ। ভগবতীর গৃহে ধর্মরাজ 12 মাস থাকেন। পুজোর সময় কাছের খোলা জায়গায় পুজো ও পাঁঠা বলি হয়, কিন্তু ধর্মরাজকে সেখানে ঘর থেকে বার করে আনা হয় না। ধর্মরাজের আলাদা কোনো মন্দির বা গৃহ নেই। নামডাক আছে পেট বেদনা, হাত পা ফোলার দেবতা হিসাবে। গাজন বা সং এখন আর হয় না। ওষুধ বিতরণ করা হয়। সিউড়ি থেকে প্রায় 12 মাইল পশ্চিমে তাঁতিপাড়া গ্রাম, রাজনগর থানার মধ্যে। বিশাল সমৃদ্ধ গ্রাম। তন্তুবায় প্রধান। বীরভূমের তাঁতশিল্পের অন্যতম কেন্দ্র। কাছাকাছি মাইলখানেকের মধ্যে ধানকুনে গ্রাম। 2 গ্রামেই ধর্মরাজ আছেন এবং ধর্মরাজের চমকালো উৎসবও হয়। গ্রামের সর্বপ্রধান বারোয়ারি পূজাই এই ধর্মপূজা। পাশাপাশি গ্রামে প্রতিযোগিতা হয় ধর্মপূজার। গরুর গাড়ির উপর নানা রকমের সব বিরাট আকার সং সাজিয়ে নিয়ে গ্রাম প্রদক্ষিণ করা হয়। বিচিত্র দৃশ্য কদাচিৎ অন্য কোথাও দেখা যায়। প্রথম দিন শোভাযাত্রা হয় তাঁতিপাড়ার সঙের। দ্বিতীয় দিন হয় ধানকুনের। গ্রামের কৃষক মহিন্দররা শোভাযাত্রায় গরুর গাড়ি টানা তাদের কর্তব্য বলে মনে করে। তাঁতিপাড়ার ধর্মরাজের দেয়াশী জাতিতে বণিক। ধানকুনের তন্তুবায়। ধর্মপূজায় এরকম সমারোহ বীরভূমের অন্য কোথাও বিশেষ হয় না। শুধু সঙের জন্যই গ্রাম্য পূজায় আজও 1000 টাকার বেশি খরচা করা হয়। খয়রাশোল থানার অধীনে বাবুইজোর, অবজরপুর, বড়রা, সিরে, ভাদুলে প্রভৃতি স্থানে ধর্মপূজা হয়। গ্রাম দেবতাই ধর্মরাজ ঠাকুর। খয়রাশোল থানায় কদমডাঙ্গা গ্রামে এক বিচিত্র দেবতা আছেন, নাম মালঞ্চ বুড়ি।
আর এক বুড়ি সিউড়ি শহরে বাউড়িপাড়ায় আছেন, তিনি অপদেবতা, নাম ঝেঁটেনি বুড়ি। ভক্তের ঘাড়ে ভর করে তার মুখ দিয়ে তিনি যে কোনো লোকের ভূত ভবিষ্যৎ বর্তমান বলিয়ে ছাড়েন। কিন্তু মালঞ্চ বুড়ি সেরকম কিছু নন। সিঁদুর লেপা পাথরের খণ্ডই তাঁর মূর্তি। থাকেন তিনি খোলা জায়গায়, গাছতলায়। বাহন তার বাঘ। পয়লা মাঘ তাঁর পূজা হয়। পূজায় পাঁঠা বলিও হয়, আবার হরির লুটো হয়। গ্রামের প্রত্যেক বাড়ি পিছু একজোড়া করে মাটির ঘোড়া লাগে পূজায়। পূজার উপকরণ ঘোড়া, বুড়ির বাহন বাঘ। চিন্তার খোরাক আছে অনেক। সিজে কড্ডাং গ্রামের নাম। সংস্কৃত বাংলা অভিধানে এরকম কোনো কথা বা শব্দ নেই, কিন্তু এরকম অনেক নাম বীরভূমের গ্রামের আছে। ব্র্যাকেটে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, মেদিনীপুরেও আছে যথেষ্ট, ব্র্যাকেট ক্লোজড, যা কোনো চলিত অভিধানে নেই। কোথায় কোন অস্ট্রিক কি দ্রাবিড় ভাষার মূলে এইসব নামের উৎস লুকিয়ে আছে তা খুঁজে বার করার সাধ্য আমার নেই। ভাষাতত্ত্বের অনুসন্ধানীরা রাঢ় দেশের গ্রামের নামের উৎস নিয়ে অনুসন্ধান করলে বাংলার সংস্কৃতির ইতিহাসের একটা গুপ্ত ও লুপ্ত অধ্যায় রচনা করতে পারেন বলে মনে হয়। যাই হোক, সিজেকড্ডাং গ্রাম সিউড়ির মাইল 15 দক্ষিণে। ধর্মপূজা উপলক্ষে বৈশাখী পূর্ণিমার সময় দিন 2 যাবৎ বিরাট একটি মেলা হয় এই গ্রামে। মেলায় 5-6 হাজার লোক সমাগম হয়। এখানকার ধর্মরাজের আরও একটি কারণে বিশেষ খ্যাতি আছে। হাঁপানি রোগ তিনি সারিয়ে দেন। 5 শিকার কবচ ধর্মরাজের নামে 12 মাসই দেওয়া হয় এবং হাঁপানির কবচ নিতে প্রচুর হেঁপো রোগীর আমদানি হয় সেখানে। আর এক ধর্মরাজ আছেন, তিনি বাত রোগের বিশেষজ্ঞ। তিনি বেলের ধর্মঠাকুর। বেলে গ্রাম সাঁইথিয়া থানায়, আহমদপুর স্টেশনের মাইল 1.5 দূরে। বেলের ধর্মরাজ অত্যন্ত জাগ্রত দেবতা বলে বীরভূমে তাঁর বিশেষ প্রসিদ্ধি আছে। এক ডাকে সকলে তাঁকে চেনেন। ধর্মের দেয়াসীরা বাতের ওষুধ দেন, পূজারী ব্রাহ্মণ, কিন্তু মধ্যে মধ্যে অন্য দেয়াসীরাও পূজা করেন। শোনা যায় বেলের ধর্মরাজের বাতের ওষুধের নামডাক শুনে আগে নাকি বেতো সাহেবরাও আসতেন এখানে ওষুধ নিতে। পূজা হয় ধর্মরাজের বৈশাখী পূর্ণিমায়। পূজার দিন ধর্মরাজকে একটি কাঠের ঘোড়ার উপর চড়িয়ে নাচানো হয়। শেষ রাত্রির দিকে ধর্মের মন্দিরের সামনে কতকগুলো আগাছা পুড়িয়ে তার উপর ভক্তারা নাচে। তার নাম ফুল খেলা। পুজোর দিন সন্ধ্যায় বান ফোঁড়া হয়। প্রবাদ আছে যে আষাঢ়ের প্রথম রবিবারে, ব্র্যাকেটে প্রথম দিনে নয়, ব্র্যাকেট ক্লোজড, বেলের ধর্মরাজের কাছ থেকে ওষুধ নিলে সারা বছর আর বাতব্যাধিতে আক্রান্ত হতে হয় না। রবিবারটি কি ছুটির দিন বলে তার মাহাত্ম্য বেড়েছে? সেই জন্য প্রতি বছর আষাঢ়ের প্রথম রবিবারে বেলে অভিমুখে যাত্রীদের স্রোত বইতে থাকে। দেয়াসীদের কাছ থেকে বাতের ওষুধ নিয়ে যাত্রীরা আবার ফিরে যান। সাঁইথিয়া থানায় ঈশ্বরপুর গ্রামে সুন্দর রায় নামে এক ধর্মরাজ ঠাকুর আছেন। তাঁর কাছে কয়েক বিঘা লাখেরাজ জমিও আছে। আগে পূজারী ছিলেন গন্ধ বণিক, এখন ব্রাহ্মণ। বৈশাখী পূর্ণিমায় পূজা হয়। পূজা উপলক্ষে 4 দিন ধরে মনসার গান হয়, কারণ ধর্মরাজের সঙ্গে মনসাদেবীও আছেন। ঈশ্বরপুরের ধর্মরাজ সুন্দর রায়ের পূজায় এই মনসার গান উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বড় সাংরাও গ্রামের নাম, সিজেকড্ডাং এর মতন। এ নামও কোনো আর্য ভাষার অভিধানে নেই। আহমদপুর থানার মধ্যে গ্রামটি। ধর্মরাজের নাম পুরন্দর। বৈশাখী পূর্ণিমায় পূজা হয়। ব্রাহ্মণে পূজা করেন। প্রথম দিন উপবাসের পর সন্ধ্যার সময় পরম ভক্তার ভর হয়। ভর অবস্থায় তিনি পূজার অনুষ্ঠান সে বছর কেমন হবে, কটা পাঁঠা লাগবে, কদল বাজনা দরকার, সারা বছর কে কি অপরাধ করেছে ইত্যাদি ধরনের নানা কথা বলেন। দ্বিতীয় দিন সারাদিন উপবাসের পর সন্ধ্যার সময় ভক্তারা বানেশ্বরীকে পুকুর ঘাটে ধরাধরি করে নিয়ে যায়। বানেশ্বরী কোনো ব্যক্তি নয়। বানেশ্বরী হল লৌহ শলাকাবিদ্ধ একটি কাঠের পাটাতন। সাধারণত 7 জন ভক্তা ধরাধরি করে তাকে স্নান করাতে নিয়ে যায়। বানেশ্বরীর সঙ্গে তারা পরপর 9 বার স্নান করে। পরে নির্দিষ্ট স্থানে
তারা বানেশ্বরী স্থাপন করে। পূজার পর বানেশ্বরীর উপর একজন ভক্তা শুয়ে পড়ে এবং তাকে কাঁধে করে মন্দিরের মধ্যে আনা হয়। অন্যান্য ভক্তারা স্নানান্তে নিজেদের দেহে বান ফোঁড়ে, পাঁজর বান, জিভা বান ইত্যাদি। জিভা বানের দুপাশে এবং পাঁজর বানের সামনে কাপড় জড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তার উপর মধ্যে মধ্যে ধূপ ধুনা ছিটিয়ে ঢাকঢোল বাজাতে বাজাতে ধর্মরাজের মন্দিরের কাছে ভক্তরা আসে। মন্দিরের কাছে এসে বানগুলি খুলে ফেলা হয়। একে মুক্তি স্নান বলে। রাত প্রায় 1:30-2টোর সময় ধর্মরাজকে কাঠের ঘোড়ার উপর বসিয়ে কয়েকজন ভক্তা সেই ঘোড়া কাঁধে করে পাশের মালিগ্রামে যায়। বড় সাংরার ধর্মরাজ যাওয়ার পর মালিগ্রামের ধর্মরাজ বেরিয়ে আসেন। দুজন ধর্মরাজের মুখোমুখি দেখা হয়। অতঃপর বড় সাংরার ধর্মরাজ মালিগ্রাম থেকে শিববাঁধ গ্রামের ভিতর দিয়ে নিজের মন্দিরে ফিরে আসেন। এই অনুষ্ঠানটির নাম বনবেড়া। মনে হয় বনের মধ্যে বেড়ানো থেকেই এই বনবেড়া কথার প্রচলন হয়েছে। বনবেড়া অনুষ্ঠানের পর ভক্তারা ফল জল খায়। তৃতীয় দিনও ভক্তারা উপবাস করে থাকে। সকালে পুকুর ঘাটে গিয়ে তারা ঘট ভরে, তারপর ঘট মাথায় নিয়ে এক এক স্থানে দাঁড়ায়। ধূপের ধোঁয়া দিয়ে ও ঢাক পিটিয়ে ভক্তাদের ক্রমে অচৈতন্য করে ফেলা হয়। ভক্তাদের আত্মীয় স্বজনরা এসে অচৈতন্য অসার দেহগুলিকে তুলে দাঁড় করায় এবং ধর্মতলায় নিয়ে এসে মাথা থেকে ঘটগুলি নামিয়ে দেয়। তারপর ধর্মরাজের পূজা আরম্ভ হয়। পূজায় বলিদান হয় এবং পূজার পর ভক্তারা বাইরে গিয়ে চড়ক অনুষ্ঠান করে। এছাড়া ইলামবাজার থানায়, জয়দেব কেঁদুলিতে, বোলপুর থানায়, সুরুল ও অন্যান্য নানা স্থানে ধর্মপূজা হয়। এক কথায় যদি বলা যায় যে ধর্ম ঠাকুরই বীরভূমের অন্যতম প্রধান গ্রাম দেবতা, তাহলে ভুল হয় না। একই গ্রামে বিভিন্ন পাড়ায় একাধিক ধর্ম ঠাকুর আছেন। এরকম গ্রামের সংখ্যাও বীরভূমে কম নয়। পূর্বোক্ত বিবরণগুলি থেকে পরিষ্কার বোঝা যায় যে ধর্মপূজার মধ্যে বীরভূম জেলায় বৈচিত্র্য ও বৈশিষ্ট্য আছে যথেষ্ট। সিউড়ি, তাঁতিপাড়া, বেলে, সিজেকড্ডাং, বড় সাংরা, ঈশ্বরপুর প্রভৃতি স্থানের ধর্মপূজার বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। প্রথম লক্ষণীয় হল ধর্মপূজা অব্রাহ্মণদের মধ্যেই বেশি প্রচলিত। উৎসবটা প্রধানত তাঁদেরই। হাঁড়ি, ডোম, বাউড়ি, ধীবর প্রভৃতিদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। তন্তুবায়, বণিক কর্মকার প্রভৃতিদের মধ্যেও কম নয়। ক্রমে ব্রাহ্মণরা যে পূজারী হয়েছেন পরে, তাও অত্যন্ত স্পষ্ট। যেখানে পূজারী ব্রাহ্মণ হয়েছেন সেখানে অব্রাহ্মণ কেউ সেবায়েত আছেন এখনও, দেয়াসী তো আছেনই। কোথাও বলিদান ও হরির লুট একসঙ্গেই হচ্ছে, কোথাও বলিদান বন্ধ হয়েছে। সংস্কৃতি সংঘাত ও সংমিশ্রণের দৃষ্টান্ত এগুলি। দ্বিতীয় লক্ষণীয় হল চড়ক, গাজন, বানফোড়া ও ধর্মপূজানুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। ভর নামার ব্যাপারটাও উপেক্ষণীয় নয়। তৃতীয় লক্ষণীয় ঘোড়া পূজার অন্যতম উপকরণ। চতুর্থ লক্ষণীয় ধর্মরাজ সাধারণত মনসা, চণ্ডী বা কালীসহ বিরাজ করেন। বৈশাখী পূর্ণিমায় সাধারণত পূজা হয়। প্রধানত প্রতিদ্বন্দ্বিতার ফলে শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত উৎসব বিস্তৃত হয়েছে। বীরভূমে প্রস্তরখণ্ডই ধর্মরাজ, মনসা, চণ্ডী ও কালী বলে পূজিত হন। কোনো মূর্তি বিশেষ নেই। কোনো কোনো জায়গায় ধর্মরাজের কূর্ম মূর্তি আছে। অনুসন্ধানীর কাছে ধর্ম পূজানুষ্ঠানের এই উপাদানগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য খুব বেশি। এই সব উপাদানের উৎস বৌদ্ধযুগ ছাড়িয়েও আরও অনেক পশ্চাতে খুঁজতে হয়। তারপর বৌদ্ধযুগেও যে এই উৎসবের প্রাধান্য ছিল তাও বুঝতে কষ্ট হয় না। পরবর্তী যুগে ব্রাহ্মণ্য সংস্কৃতি, তান্ত্রিক ও বৈষ্ণব সংস্কৃতির প্রভাব থেকেও ধর্মঠাকুর একেবারে যে মুক্ত হতে পারেননি তাতেও কোনো সন্দেহ নেই।